হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা মূলত খেদা সত্যাগ্রহ যে বিষয়টা রয়েছে সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে মেনলি আমরা আলোচনা করব। আজকে তোমরা যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছে, এছাড়া যারা ক্লাস 12 বা 4th সেমিস্টার দেবে, তাদের জন্য এই খেদা সত্যাগ্রহ যেটা রয়েছে সেই বিষয়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সেখান থেকে বেশিরভাগ কিন্তু কোশ্চেন আসার চান্স কিন্তু অনেকাংশই বেশি। তাই তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কারণ এখানেই আমি মেনলি গল্পের ছড়ের ছবি এঁকে এঁকে তোমাদের কিন্তু আমি এই জিনিসটাকে পড়াবো। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। চলো আজকের যে বিষয়টা নিয়ে আমরা মেনলি আলোচনা করব, তোমরা অলরেডি দেখে ফেলেছো যে আমরা মূলত আজকে খেদা সত্যাগ্রহ যে জিনিসটা রয়েছে, যে বিষয়টা রয়েছে, সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমি যেখানে লিখে নিয়েছি যে এটা খেদা সত্যাগ্রহ কবে, কোথায়, নেতা এবং কারণ, ফলাফল, এগুলো সম্পর্কে আমরা মেনলি জানবো। এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমরা মেনলি কোশ্চেনটা ক্লিয়ার করার, টপিকটা ভালোভাবে বোঝার, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সত্যাগ্রহ মানে কি। সত্যাগ্রহ মানে হচ্ছে যে ব্যক্তি সবসময় সত্যকে মেনে চলে, সবসময় সত্যকে সত্য কথাই বলবে এবং যার মধ্যে সবসময় সত্যতা থাকবে, তিনি হচ্ছে কি সত্যাগ্রহী। এবং এই যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনটার নাম এমন একজন মানুষ করেছেন যিনি সর্বদা সব সময় সত্যকে ভালোবাসতেন, সত্যের পথে চলতেন। এই জন্য এই মেনলি সত্যাগ্রহ মানে এই ঘটনাটার, এই আন্দোলনটার নাম দেওয়া হয়েছিল কি খেদা সত্যাগ্রহ। খুব ভালোভাবে দারুণভাবে জিনিসটা বোঝার চেষ্টা করবে, ম্যাপ এঁকে এঁকে তোমাদের প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝাবো, ঠিক আছে। প্রথম যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে খেদা সত্যাগ্রহ আমরা পড়বো। এখানে প্রথম যেটা পয়েন্ট রয়েছে যে এই খেদা সত্যাগ্রহটা কবে হয়, কত সালে হয়, সেই জিনিসটা আমাকে ক্লিয়ারলিভাবে বুঝতে হবে, কারণ আগে সালটা জানা ভীষণ জরুরি। তো এই মেনলি যে খেদা সত্যাগ্রহটা হয়েছিল এটা কবে হয়েছিল, এই খেদা সত্যাগ্রহ মেনলি হয়েছিল 1900 কত সালে। এই খেদা সত্যাগ্রহটা হয়েছিল মেনলি 1918 সালে। 1918 সালে মেনলি এই খেদা সত্যাগ্রহটা কিন্তু হয়েছিল। তাহলে কত সালে? 1918 সালে হচ্ছে খেদা সত্যাগ্রহটা হয়েছিল, 1918। তো 1918 সালে কিন্তু খেদা সত্যাগ্রহটা কিন্তু হয়েছিল। এই আন্দোলনটা 1918 সালে কিন্তু এই খেদা সত্যাগ্রহটা বা আন্দোলনটা হয়েছিল। এবার হচ্ছে কোথায় হয়েছিল, আমরা জানলাম যে এই সত্যাগ্রহটা অ্যাকচুয়ালি কবে হয়েছিল, এবার আমরা জানবো কোথায় হয়েছিল। তো এই যে খেদা সত্যাগ্রহটা হয়েছিল এটা মেনলি এই যে গুজরাট, এটা হচ্ছে গুজরাট। তো এই গুজরাটের এই যে খেদা যে নামক জায়গাটা রয়েছে, এই যে খেদা, তো গুজরাটের খেদা বা খেদা নামক জায়গায় এই সত্যাগ্রহটা মেনলি হয়েছিল। কি খেদা বা খেদা, খেদা। তো গুজরাট, এটা হচ্ছে গুজরাট। তো সেই গুজরাটের কি খেদা বা খেদা নামক জায়গা, তোমরা কিন্তু বারবার কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে খেদা সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে খেদা সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। দুটোই কিন্তু একই অ্যান্সার, ঠিক আছে, একই বিষয়, কিন্তু বানান দুটো আলাদা। কারণ এইটাকে অনেকেই বলতো খেদা বা খেদা অঞ্চল। তো এটা হচ্ছে গুজরাটের মেনলি হচ্ছে গুজরাট। তো এই যে গুজরাটের খেদা বা খেদা নামক শহরে বা অঞ্চলে কিন্তু কি হয়েছিল, এই খেদা সত্যাগ্রহ আন্দোলনটা হয়েছিল। তাহলে খেদা সত্যাগ্রহ আন্দোলন কবে, কোথায় হয়েছিল? 1918 সালে। সেটা গুজরাটের খেদা বা খেদা নামক জায়গায় কিন্তু এই খেদা সত্যাগ্রহ, এই আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল। বিষয়টা ক্লিয়ার? তাহলে কোথায় হয়েছিল? এটা হচ্ছে গুজরাটের খেদা বা খেদা নামক জায়গায়। এই পয়েন্টটা আমাদের কমপ্লিট। এবার যেটা হয়েছিল যে এটা নেতা কে ছিল, এত সুন্দর একটা আন্দোলনকে পরিচালনা করলেন, কিন্তু জানতে হবে যে এটা নেতা কে ছিলেন। তো এই যে খেদা সত্যাগ্রহ বা খেদা যে সত্যাগ্রহটা রয়েছে, এই খেদা সত্যাগ্রহের নেতা ছিলেন মহাত্মা গান্ধী। তাহলে এমন একজন ব্যক্তি, আমরা প্রথমেই জানলাম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সবসময় সত্যকে মেনে চলতেন, তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী মূলত এই খেদা সত্যাগ্রহটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এগিয়ে নিয়ে গেছিলেন। তো এই খেদা সত্যাগ্রহের মেনলি নেতা যিনি ছিলেন তার নাম হচ্ছে কি মহাত্মা গান্ধী। এই খেদা সত্যাগ্রহের নেতা কি মহাত্মা গান্ধী। তাহলে কি
মহাত্মা গান্ধী ছিলেন এই খেদা সত্যাগ্রহের নেতা। খেদা সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী। এতটুকু পর্যন্ত বিষয়টা ক্লিয়ার কিনা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? সেটা জানবো। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে এই খেদা সত্যাগ্রহ মানে কি, তারপরে আমরা জানলাম যে কবে এই খেদা সত্যাগ্রহটা হয়েছিল, তারপরে আমরা জানলাম যে কোথায় এই খেদা সত্যাগ্রহটা মেনলি হয়েছিল। এরপর আমরা জানবো কি এর নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধী এই খেদা সত্যাগ্রহ আন্দোলনটা পরিচালনা করেছিলেন। এরপরে এটা জানবো যে এই খেদা সত্যাগ্রহটার মেনলি কি কারণে একটা আন্দোলন শুরু হলো। তোমরাই বলো, কোনো কিছু কারণকে কেন্দ্র করে কিন্তু একটা মানুষ কিন্তু লড়াইয়ে কিন্তু নেমে পড়ে। একটা মানুষ কিন্তু এমনি তোমাকে বকবে না, একটা মানুষ এমনি তোমাকে বলবে না যে তুমি এরকমটা করো এরকমটা। তুমি কিছু ভুল করছো বলেই তোমাকে একটা মানুষ তোমাকে বলবে যে এটা ঠিক করো। তো যখন একটা আন্দোলন হয়েছিল এমন কিছু একটা কারণ ছিল যেখানে এই গুজরাটের সাধারণ মানুষ সেই তাদের বিরুদ্ধে হচ্ছে কি লেগে গেছিল, মারামারি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো এমন কি কারণে এই খেদা সত্যাগ্রহটা হয়েছিল এবং মহাত্মা গান্ধী তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো প্রথমেই কারণটা হচ্ছে যে গুজরাটের যারা কৃষক সম্প্রদায় রয়েছে, কারণ কৃষক সম্প্রদায়, বিষয়টা এখানে ছবি আঁকার মাধ্যমে আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব, ভালো করে বুঝবে। তো প্রথমেই যদি আমি একটা কৃষক আঁকি এখানে প্রথমেই আমি কি আঁকলাম? কৃষক আঁকলাম। ধরো এখানে আমি কৃষক আঁকলাম। কি হচ্ছে কি? কৃষক। তো গুজরাটের একটা জায়গায় মেনলি কি করেছিল, গুজরাটের একটা জায়গায় বা অঞ্চলে কি করেছিল, কৃষকরা তাদের জমিতে চাষ করেছিল। তাহলে ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করবে যে গুজরাটের যে খেদা নামক জায়গায় অনেক কৃষক কি করেছিল, তাদের নিজের জমিতে কি করেছিল, চাষ করেছিল। সে যে কোনো ফসলের চাষ হতে পারে। তো চাষ করেছিল, চাষ করার পর তাদের কি হয়েছিল, সেই সময় যখন তারা মানে চাষ করেছিল, বিভিন্ন ফসল তারা উৎপাদন করছিল, ঠিক আছে? তো চাষ করার সময় ওই বছরটাতে কি হয়েছিল, আবহাওয়াটা খুব খারাপ ছিল। মানে সেখানে ওই বছরে বা ওই সময়ে যখন তারা কৃষিজ ফসল উৎপাদন করছিল, যখন তারা অনেক ফসল সেই কৃষি জমিতে লাগিয়েছিল, তখন সেই জায়গায় মানে গুজরাটের খেদা নামক জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কৃষকরা যে ফসলগুলো তারা লাগিয়েছিল সেই ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। বোঝা গেল? তাহলে গুজরাটের সেই সাধারণ কৃষক মানুষ যখন তারা হচ্ছে তাদের কৃষি জমিতে বিভিন্ন ফসল উৎপাদন শুরু করেছিল, সেই সময়ে সেই বছরে কিন্তু প্রচুর পরিমাণে সেখানে বৃষ্টিপাত হয়, যার কারণে কি হয়, সেই যে ফসল হবে, দেখো বৃষ্টিপাত যদি হয় জলস্তর কি হবে, বৃদ্ধি পাবে, ফসল ডুবে যাবে। তো ফসল অলরেডি কি হবে, নষ্ট হয়ে যাবে। তো সেই সময় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে গেছিল। তাই কি হলো, যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে কৃষকরা কি হবে, তাদের দুঃখ বাড়বে, তাদের দুর্দশা কি হবে, বৃদ্ধি পাবে। তাদের ফসল যখন নষ্ট হয়ে যাবে তারা নতুন করে বিক্রি করতে পারবে না, তাই না? খেতেও তো পারবে না, পচে যাবে সমস্ত কিছু। তো এই জন্য কৃষক সম্প্রদায়ের মানুষ কিন্তু দুঃখ বা দুর্দশার কিন্তু সম্মুখীন হয়েছিল। গেল যে প্রথম হচ্ছে কৃষকরা যে সময়কালে ফসল লাগিয়েছিল সেই ফসল বৃষ্টির জলে ডুবে যায় এবং ফসল কি হয়, নষ্ট হয়। কিন্তু যারা ব্রিটিশ সরকার ছিলেন, যারা ব্রিটিশ প্রতিনিধি ছিলেন, সেই ব্রিটিশ মানুষ যারা ব্রিটিশ ছিলেন তারা কি করেছিল, সেই ব্রিটিশ শাসকেরা কৃষকদের থেকে যত টাকা নিত, মানে ফসল চাষ করার পর ফলন ভালো হওয়ার পর তাদের বিক্রি করার পর যত তাদের লাভ হতো আর কি, ততটা পরিমাণে কিন্তু ব্রিটিশ সরকার তাদের থেকে নিত। তো যেহেতু ফসলটা নষ্ট হয়ে গেছে, কৃষক সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে দুঃখ দুর্দশা বেড়ে গেছে, তারা ফসল বিক্রি করতে পারেনি, তাহলে তাদের কি হাতে টাকা থাকবে না।
তো তাদের টাকা কম থাকার পরেও ব্রিটিশ সরকার কিন্তু তাদের সেই কর দিতে কিন্তু জোর করতো। ব্রিটিশ সরকার কৃষকদের ওপর থেকে সেই কর আদায় করার জন্য বা রাজস্ব আদায় করার জন্য কিন্তু কৃষকদের ওপর অত্যাচার করতো, যে তোমার ফসল নষ্ট হয়েছে, আমি তোমার থেকে যতটা টাকা নিয়েছি এবং আমি চাইতাম সেই ততটা টাকাই তুমি আমাকে দেবে। আমি তোমার কাছে 100 টাকা চাইলাম, তুমি আমাকে 100 টাকাই দেবে, এতে তোমার 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 তুমি খেতে পারো বা তুমি না পারো, আমার 100 টাকাই চাই। তো ব্রিটিশ সরকার এরকম অত্যাচার করেছিল কার সাথে, এরকম জোর করেছিল কৃষকদের ওপর, যে আমার যতটা টাকা কর আমি চাইছি ততটাই আমাকে কর বা রাজস্ব আমাকে দিতে হবে। তো এর প্রতিবাদে মহাত্মা গান্ধী, আমি বললাম মহাত্মা গান্ধী যেহেতু সত্যতার প্রতীক ছিলেন, যেহেতু তিনি একজন সত্যতার প্রতীক ছিলেন, সবসময় সত্যকে আশ্রয় করতেন, ঠিক আছে, সবসময় ভালো সত্যকে মেনে চলতেন। তো সত্যের পথে যেহেতু তিনি সবসময় আগ্রহী ছিলেন, ঠিক আছে, তার জন্য এই যে কৃষকদের ওপর যে অত্যাচার, সাধারণ মানুষের প্রতি যে ব্রিটিশ সরকারের এরকম অত্যাচার, সেটা তিনি কখনোই কিন্তু মেনে নিতে পারেননি। যার কারণে মহাত্মা গান্ধী কিন্তু গুজরাটের খেদা বা খেরা অঞ্চলে কিন্তু আসেন এবং এই কৃষক সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ান। তারা বলেন যে ভয় পাবা না, চলো সবাই মিলে একজোট হব এবং চেষ্টা করবে যে ব্রিটিশ সরকার যখন কৃষকদের উপর জোর করে তাদের উপর কিন্তু কর দিতে তাদেরকে বাধ্য করত, তখন যেহেতু মহাত্মা গান্ধী যেহেতু তিনি সত্যের প্রতীক ছিলেন, সবসময় সত্যকে মেনে চলতেন, তাই তিনি এই বিষয়টা কখনোই কিন্তু সহ্য করতে পারেননি। তাই তিনি গুজরাটের খেদা জেলায় কিন্তু আসেন এবং আসার পরে কি সেই কৃষক সমাজের মানুষের, সেই কৃষকদের কিন্তু পাশে এসে দাঁড়ান। তারপরে কৃষকদের বলেন যে রানা ভাই, তোমরা ভয় পেও না, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করব, আমরা আন্দোলন করব। তখন শুরু হয় এই খেদা সত্যাগ্রহ। তাহলে বোঝা গেল গুজরাটের খেদা অঞ্চলে হয়েছিল বলে এই যে আন্দোলনটার নাম হয়েছিল খেদা সত্যাগ্রহ। কেন সত্যাগ্রহ হয়েছিল? কারণ যেহেতু মহাত্মা গান্ধী একজন সত্যের প্রতিনিধি ছিলেন, সত্যের প্রতীক ছিলেন, তাই এই যে আন্দোলনটার নাম সেটা হচ্ছে খেদা সত্যাগ্রহ। তাহলে এইটুকু বোঝা গেল যে কি কারণে মেনলি এই খেদা সত্যাগ্রহটা হয়েছিল। সহজভাবে আমি যদি বলি যে কৃষকরা যে সময়কালে গুজরাটের খেদা নামক অঞ্চলে যে সময়কালে তারা কৃষিকাজ করেছিল, সেই কৃষিজ ফসল অতিরিক্ত বৃষ্টির কারণে সেই ফসল কিন্তু নষ্ট হয়ে যায় এবং কৃষকদের দুর্দশা বা দুঃখ বৃদ্ধি পায়। কিন্তু এমতাবস্থায় ব্রিটিশ সরকার কৃষকদের উপর থেকে কিন্তু কর কমাতে অস্বীকার করেছিলেন, যার কারণেই মূলত এই খেদা সত্যাগ্রহ আন্দোলনটা হয়েছিল। তাহলে এতটুকু ক্লিয়ার। এরপরের যেটা পার্ট রয়েছে যে ফলাফল, এই যে খেদা সত্যাগ্রহটা হয়েছিল, এই খেদা সত্যাগ্রহে শুধুমাত্র যে মহাত্মা গান্ধী শুধুমাত্র কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সেটা কিন্তু নয়। এই মহাত্মা গান্ধীকে আবার দুজন তার সঙ্গে কিন্তু ভীষণভাবে এই খেদা সত্যাগ্রহ আন্দোলনে তাকে কিন্তু ভীষণভাবে সাহায্য করেছিলেন। সেই দুজন ব্যক্তির নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে ইন্দুলাল জাগিক, দুই নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এই দুজন মানুষ কিন্তু এই মহাত্মা গান্ধীকে ভীষণভাবে কিন্তু সাহায্য করেছিলেন এই আন্দোলন সম্পূর্ণ করতে বা আন্দোলন পরিচালনা করার। আমি বোঝার চেষ্টা করব সেই জিনিসটা হচ্ছে যে এত সুন্দর একটা আন্দোলন হলো, একটা মানুষ, অনেক কৃষক ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করলেন, যুদ্ধে নামলেন, আন্দোলনের নামলেন। এর ফলাফল কী হলো? তোমাকে যদি আমি বকা দিই তাহলে তুমি কি করবে? অবশ্যই কান্না করবে। তো এটা হচ্ছে ফলাফল, মানে বকা দেওয়ার ফলাফল কি? কান্না। তো মেনলি এত সুন্দর, এত সমস্ত কৃষককে একত্রিত করে মহাত্মা গান্ধী যখন কৃষকদেরকে একত্রিত করে এই আন্দোলনে তিনি পরিচালনা করলেন, আন্দোলনকে এগিয়ে নিয়ে গেলেন, তখন এই আন্দোলনের মেনলি ফলাফলটা কী আছে সেটা আমাদেরকে জানতে হবে। যে এত বড় একটা আন্দোলন হলো, তার ফলে কী হলো, তার ফলাফলটা কী, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো মেনলি যখন এই খেদা সত্যাগ্রহটা হলো, সকল কৃষক সমাজের মানুষ যখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযোগে আন্দোলনে যখন নামলেন, তখন যে ফলাফলগুলি আমরা দেখব সেটা হচ্ছে, যেহেতু মহাত্মা গান্ধী কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাই কি হলো, মহাত্মা গান্ধী কৃষকদের পাশে এসে দাঁড়ালো, তার ফলে কি হলো, সারা ভারতবর্ষে এবং এই আন্দোলনটা কিন্তু জিতেও গেছে, সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে। তো মেইনলি যখন মহাত্মা হচ্ছে যে ফলাফল, প্রথম যেটা ফলাফল হলো যে তোমাকে যদি আমি বলি, তোমাকে যদি আমি বকা দিই, তারপরে তুমি কি করবে? অবশ্যই কান্না করবে। তো বকা দেওয়ার ফলাফল কি হলো? তুমি কান্না করলে। তো মেইনলি এত বড় একটা আন্দোলন করলো, কৃষক সমাজের মানুষ, অনেক কৃষক সমাজের মানুষ এগিয়ে যখন আসলেন, সবাই একসাথে জুড়ে গিয়ে একজনের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়ালেন, তখন কি তার ফলাফল হলো সেটা আমরা ভালোভাবে জানবো। দেখো, প্রথম যেটা ফলাফল তোমরা 1 নম্বর দিয়ে লিখবে যে
এই খেদা সত্যাগ্রহ গান্ধীজি দেখো কৃষক সমাজের মানুষের পাশে এসে কে দাঁড়িয়েছিলেন? গান্ধীজি। তো গান্ধীজি যখন এই কৃষক সমাজের মানুষের পাশে এসে দাঁড়ালেন, কৃষক সমাজকে কিছুটা স্বস্তি দিলেন, কিছুটা শান্তি দিলেন, ঠিক আছে? তো যার কারণে কি হবে, কৃষক সমাজের মানুষ তো তার গুণগান গাইবে। আমি যদি কোনো মানুষকে খাবার দিই, আমি যদি কোনো মানুষের উপকার করি, তাহলে অবশ্যই সেই মানুষটা আমাকে আশীর্বাদ করবে, আমাকে ভালোবাসবে। তো মেইনলি গান্ধীজি যখন কৃষক সমাজের মানুষের পাশে এসে দাঁড়ালেন, তখন তার জনপ্রিয়তা সারাভাবে এবং আন্দোলনকে ভালোভাবে কিন্তু পরিচালনা করলেন। তাই কি হলো, এই গান্ধীজির সারা ভারতবর্ষে কিন্তু তার জনপ্রিয়তা কিন্তু বৃদ্ধি পেল। সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ, ভারতবর্ষের সমস্ত মানুষ কী করলো, গান্ধীজি বলে যে একজন মানুষ রয়েছেন সেটা কিন্তু জানলো। তো গান্ধীজির অলরেডি কী হলো, ফলাফলটা কী হলো, গান্ধীজির সারা ভারতবর্ষে গান্ধীজির জনপ্রিয়তা বৃদ্ধি পেল। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্টটা আছে যে গান্ধীজি যখন কৃষক সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে একত্রিত করে যখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, তখন ব্রিটিশ সরকার এতগুলো মানুষ যখন ব্রিটিশ সরকারের সাথে যাচ্ছে, আন্দোলন করছে, প্রতিবাদ করছে, ঠিক আছে, তখন ব্রিটিশ কী করলো, একটু ভয় পেয়ে গেল যে বাবা এতগুলো মানুষ। তো ভয় পেয়ে কী করলেন, কৃষকদের থেকে কর নেওয়া কিন্তু কিছুদিনের জন্য বন্ধ করে দিলেন। তো ঠিক আছে, আমি তোমাদের কাছ থেকে আর কোনো রকম করটর চাই না, তোমরা যারা যেভাবে আসছো আমার দিকে তেড়ে, আমি তোমাদের থেকে আর কর নিতে চাই না, ঠিক আছে। এভাবে কিন্তু কৃষক সমাজের মানুষটা কিন্তু একটু শান্তি পেল। দেখো বিটিশ সরকার কিন্তু কর কমিয়ে দিলেন। তো কৃষক সমাজের মানুষ ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে অনেক মানুষ যখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বা লড়াইয়ে বা আন্দোলনে নামলেন, তখন ব্রিটিশ সরকার কৃষকদের ওপর থেকে কিছুদিন কর নেওয়া কিন্তু বন্ধ করে দেয়। তাহলে 2 নম্বর পয়েন্টটা যে এই আন্দোলনের ফলে বা খেদা সত্যাগ্রহের কারণে ব্রিটিশ সরকার কৃষকদের ওপর থেকে কর নেওয়া কিছুদিনের জন্য কী করে দেয়, বন্ধ করে দেয়। এটা হচ্ছে 2 নম্বর ফলাফল। 3 নম্বর যে ফলাফলটা রয়েছে, দেখো ব্রিটিশ সরকার যখন কৃষক যারা সমাজ ছিলেন, ব্রিটিশ সরকার যখন কৃষকদের থেকে আর কর টর কোনো রকম টাকা পয়সা নিচ্ছে না, ফলে কী হলো, তাদের থেকে টাকা পয়সাটা যদি না দিয়ে তাদের কাছেই থাকে, তাহলে তাদের কী হবে, শান্তি, তারা খেতে পারবে, তাদের একটু হলেও দুঃখ দুর্দশা কী হবে, কমে যাবে। তো ব্রিটিশ সরকার যখন কৃষকদের থেকে কর নেওয়া বন্ধ করে দেয়, কিছুদিনের জন্য কর নেওয়া বাদ দিয়ে দেয়, তখন কৃষক সমাজের মানুষ কিছুটা শান্তি বা স্বস্তি পায়, ঠিক আছে, শান্তি বা স্বস্তি পায়। তো মেইনলি 3 নম্বর পয়েন্ট যে ব্রিটিশ সরকার যখন কৃষকদের থেকে কর কমিয়ে দেয় বা কর নেওয়া বন্ধ করে দেয়, তখন কৃষক সমাজের মানুষ কিছুটা শান্তি এবং স্বস্তি পায়। তাহলে এই 3টা হচ্ছে এই খেদা সত্যাগ্রহের ফলাফল। যে প্রথম কি বললাম আমরা, যে খেদা সত্যাগ্রহটা কবে, কোথায় হয়েছিল, কেন হয়েছিল এবং এর নেতা কে ছিলেন, তারপরে আমরা জানলাম এর ফলাফলটা কি। 3টা ফলাফল নিয়ে আলোচনা করলাম। তোমরা যদি এইভাবে যদি যে কোনো প্রশ্নই আসুক না কেন, তোমাদের যদি কারণ আসে, ফলাফল আসে, এছাড়া 2 নম্বরে যে কোনো প্রশ্ন আসে, তোমরা কিন্তু খুব সহজেই অ্যাটেন্ড করতে পারবে এবং রাইট আনসার করতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আজকের মতো এটুকুই। আর কোন কোন বিষয় তোমাদের ভিডিও করতে লাগবে, ভিডিও করতে হবে, কোন কোন বিষয় তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, আমাকে বোঝাতে হবে, সেই বিষয়গুলো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আজকের জন্য এটুকুই, ঠিক আছে। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।